Hello friends, welcome back to my channel. In this video, I will continue the discussion of Macbeth. Macbeth is the play written by William Shakespeare. And in this part, we will continue just after part 1. We know Macbeth, the story of Macbeth rather, is taken from Tales from Shakespeare, which is written by Charles Lamb and Mary Lamb, though the text that we are going to read is the abridged version. So far we have read that the witches have predicted, ডাইনিরা তিনটি করে প্রেডিকশন দিয়েছে, ম্যাকবেথকে সম্বোধন করেছে থেন অফ গ্লেমিশ, বলেছে সে থেন অফ কডর উপাধিতে ভূষিত হবে এবং পরবর্তীকালে রাজা হবে। কডর হওয়ার পরে তার মধ্যে পরবর্তী চিন্তাটা শুরু হয়েছে। ব্যাংককেও তারা সম্বোধন করেছে নট সো মাচ হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, এবং বলেছে যে সে যদিও রাজা হবে না কিন্তু তার বংশধরেরা রাজা হবে। এতে বিচলিত ম্যাকবেথকে শান্ত করার জন্য ব্যাংক তাকে পরামর্শ দিয়েছে যে এই মিনিস্টার্স অফ ডার্কনেস আমাদেরকে অল্প অল্প সত্যি কথা বলে আমাদের বিশ্বাস অর্জন করে এবং ভবিষ্যতে আমাদের বড় রকমের ক্ষতি করে। আমরা বন্ধুরা ঠিক তারপর থেকে শুরু করব। However, যাই হোক, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. ম্যাকবেথের মনের গভীরে, অনেকটাই গভীরে ডাইনিদের এই ভবিষ্যৎবাণীগুলো প্রবিষ্ট হয়েছে। টু ডিপ মানে অনেকটাই গভীরে, হ্যাড সাঙ্ক মানে নিমজ্জিত হয়েছে। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য থ্রি উইচেস, তিনজন ডাইনির এই ভবিষ্যৎবাণী সে তার স্ত্রীকে জানিয়েছে। আমরা অরিজিনাল নাটকে পাই চিঠি লিখে একজন মেসেঞ্জারের হাত দিয়ে পাঠিয়েছে। অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং এর আংশিক পরিপূর্ণতা বা সফলতা সেটার খবরও সে জানিয়েছে। অর্থাৎ আংশিক পরিপূর্ণতা বলতে এখানে তার থেন অফ কডর হওয়াকে বুঝিয়েছেন। অর্থাৎ ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল থেন অফ কডর হবে এবং সত্যি সত্যি তিনি থেন অফ কডর হয়েছেন। একটু পরেই রাজার দুজন দূত এসে তাকে থেন অফ কডর করেছেন। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওমেন। লেডি ম্যাকবেথ ছিলেন একজন চরম উচ্চাকাঙ্ক্ষী মহিলা। সি স্পার্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, তিনি আরো উত্তেজিত করলেন, উজ্জীবিত করলেন অনিচ্ছুক ম্যাকবেথের উদ্দেশ্যগুলোকে। রিলাক্টেন্ট মানে আনউইলিং, পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থট অফ ব্লাড, যে রক্তের চিন্তা করে এখন পিছিয়ে আসছে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. এই ডাইনিদের তোষামোদকারী যে প্রফেসি ছিল বা ভবিষ্যৎবাণী ছিল তাকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে অতি অবশ্যই প্রয়োজনীয় একটি পদক্ষেপ হিসাবে তিনি ম্যাকবেথকে বোঝালেন মার্ডার অফ দ্য কিং, যে রাজাকে খুন না করলে তাহলে ওই তার পক্ষে রাজা হওয়া সম্ভব হবে না, এবং এটা যে একটা অতি প্রয়োজনীয় পদক্ষেপ এবং সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীকে পরিপূর্ণ করতে গেলে এটা তিনি বোঝানো বন্ধ করলেন না। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, এবং আরো একটি ঘটনা ঘটতে লাগলো যে এই সময়েই রাজা ডানকান ম্যাকবেথের দুর্গে আসতে চাইলেন, অ্যালং উইথ হিজ টু সন্স, তার দু সন্তানকে সাথে করে নিয়ে, দু ছেলেকে নিয়ে। তারা কারা? ম্যালকম অ্যান্ড ডোনালবেন, বড় ছেলে ম্যালকম এবং ছোট ছেলে ডোনালবেন। অ্যান্ড নিউমারাস থেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্প এগেনস্ট দ্য রিবেলস, বিদ্রোহীদের প্রতিহত করে তার জয়ের জন্য তাকে সম্মান জানাতে থেন্স এবং অ্যাটেন্ডেন্টসদের নিয়ে তিনি আসবেন, এবং তার দু ছেলে ম্যালকম বড় ছেলে এবং ছোট ছেলে ডোনালবেনকে নিয়ে রাজা ম্যাকবেথের দুর্গে আসবেন। এবং ম্যাকবেথের দুর্গের নাম হলো ইনভারনেস। ইনভারনেস, দ্য ক্যাসল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল, এই হিলটার নাম হচ্ছে ডানসিনান হিল। যাই হোক, এই ইনভারনেস ম্যাকবেথের দুর্গ বা ফোর্ট ওয়াজ
প্লিজেন্টলি সিচুয়েটেড, একটা মনোরম অবস্থান রয়েছে অন এ হিল, পাহাড়ের উপরে, অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং এর চারপাশের বাতাস খুব মিষ্টি এবং আরামদায়ক। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্টলেটস, সোয়ালো পাখি এবং মার্টলেট এক ধরনের ওই ছোট পাখি, এবং মনে করা হয় এই মার্টলেট এবং সোয়ালো যে বিল্ডিংগুলোতে থাকে সেই বিল্ডিংগুলো খুব সুন্দর এবং পবিত্র স্থান হয়। The nests that the swallows or the martlets had built under all the jutting fridges and buttresses of the building, বিল্ডিং এর সব কাঠামো থেকে এবং যে কড়িগুলো রয়েছে সেইগুলোতে বাসা বেঁধে রয়েছে সোয়ালো এবং মার্টলেট পাখি। আসলে আইরনিক্যালি আমরা ম্যাকবেথ প্যালেসটাকে, ম্যাকবেথের এই ক্যাসেলকে আমরা দেখব একটা প্যারাডাইসাল কন্ডিশন হিসাবে দেখানো হয়েছে। আসলে এই দুর্গেই ম্যাকবেথের হাতে মারা পড়বেন ডানকান, এবং এই স্বর্গ একটু পরেই নরকে রূপান্তরিত হবে। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience, রাজা চরম খুশি হলেন, এক্সট্রিমলি মানে দারুণ ভাবে, প্লিজড মিন্স চার্মড, হ্যাপি, তিনি খুব সুখী হলেন, খুশি হলেন, as he entered the palace, এই রাজপ্রাসাদে প্রবেশের সঙ্গে সঙ্গে, ইনভারনেসে প্রবেশের সঙ্গে সঙ্গে, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এর চমৎকার আবহাওয়া এবং অবস্থানের জন্য তা নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস, তার সাথে সাথে হোস্টেস লেডি ম্যাকবেথের মনোযোগ এবং তার অভ্যর্থনার জন্য। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লেডি ম্যাকবেথের এই অ্যাটেনশন এবং রেসপেক্ট সত্যিকারের ছিল না, কারণ who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette, কারণ তিনি দক্ষ ছিলেন the art of camouflaging, ক্যামুফ্ল্যাগ হচ্ছে আসলে গিরগিটির মতো রং বদলানো, তিনি গোপন করার ক্ষেত্রে এই শিল্পকে, গোপন করার শিল্পে যথেষ্ট দক্ষ ছিলেন, পারদর্শী ছিলেন। হার কিটাকে ক্যামুফ্ল্যাগিং করতেন, হার ট্রেচারাস পারপাসেস, তার দুষ্ট এবং ছলনাময়ী উদ্দেশ্যগুলোকে হাসি এবং মনোরম আচরণের দ্বারা, মুগ্ধকারী আচরণের দ্বারা তিনি তার উদ্দেশ্যকে লুকিয়ে রাখতেন। অর্থাৎ লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করার যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা করছে, হাসি এবং মনোরম আচার আচরণের দ্বারা সেটাকে তিনি ঢেকে রাখার ক্ষেত্রে ওস্তাদ ছিলেন। টায়ার্ড অফ হিজ লং জার্নি, দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, যেহেতু দীর্ঘ যাত্রায় রাজা ক্লান্ত ছিলেন তাই তিনি তাড়াতাড়ি বিছানায় শুতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ নাইট, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, মধ্যরাত্রি তখন। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিমড ডেড, তখন প্রকৃতির অর্ধেক জগৎ মনে হচ্ছে যেন ঘুমন্ত। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ডস, এবং মধ্যরাত্রির পরে ঘুমন্ত মানুষের মনকে অ্যাবিউজ করে, তাদের দুষ্ট স্বপ্নগুলো, খারাপ স্বপ্ন এই সময় মনের মধ্যে ভিড় করে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, এবং শিকারের জন্য এই সময় নেকড়ে কিংবা খুনি ছাড়া কেউই বাইরে বেরোয় না। দিস ওয়াজ দ্য টাইম, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ, ঠিক এই সময়ে লেডি ম্যাকবেথ জেগে উঠলেন টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে খুন করার পরিকল্পনা করার জন্য। She should not have undertaken a deed so abhorrent to her sex, তিনি হয়তো এমন কাজ নিতেন না যে তার, অর্থাৎ তিনি ছিলেন মহিলা, টু হার সেক্স রেফার্স টু শি ওয়াজ দ্য ফিমেল সেক্স, এবং তার কাছে একটা ঘৃণ্য কাজ তিনি গ্রহণ করেছেন। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার, এবং নিয়েছেন তার কারণ তিনি ভালো করেই তার স্বামীর প্রকৃতি জানেন। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার, ষড়যন্ত্রকারী খুন করার ক্ষেত্রে তিনি অত্যধিক দয়ালু এবং নরম মনের মানুষ ম্যাকবেথ, সেই জন্যই কিন্তু লেডি ম্যাকবেথকে এমন দায়িত্ব নিতে হলো। যদিও ম্যাকবেথ ছিলেন একজন জেনারেল এবং মাইটি ওয়ারিয়র, বেলোনাজ ব্রাইডগ্রুম, ভ্যালার্স মিনিয়ন, তার ডাবল স্ট্রোক দিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের
একদম শেষ করে দিতে পারেন, কিন্তু এখন যেন তিনি একটা ষড়যন্ত্রকারী খুন করতে অক্ষম যেন। তাই লেডি ম্যাকবেথ সি নিউ দ্যাট, সে আরো জানতো যে, লেডি ম্যাকবেথ জানতো যে হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস, তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্পেনিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। ফলে অসংলগ্ন উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করতে গেলে সাধারণতভাবে যে ধরনের উচ্চতার অপরাধ করতে হয়, সেই অপরাধ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। অর্থাৎ রাজা হবে এটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ম্যাকবেথের, কিন্তু ম্যাকবেথ তার জন্য খুন করা বা সাধারণতভাবে এই ধরনের অসম্ভব উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করতে গেলে যে অপরাধ করতে হয়, সেই অপরাধ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এখান থেকে আমরা ম্যাকবেথের চরিত্রের বিশ্লেষণ করতে পারি লেডি ম্যাকবেথের এই কথাটার দ্বারা, যে ম্যাকবেথ ওয়াজ এ গুড নেচার্ড ম্যান। আসলে আমরা অ্যারিস্টটলিয়ান যে কনসেপ্ট পাচ্ছি ট্র্যাজেডির কিংবা ট্রাজিক হিরোর, ট্রাজিক হিরো শুড বি দ্য ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সোনেজ। তিনি হবেন নট টু গুড নট টু ব্যাড, খুব খারাপ লোক নয়, খুব ভালো লোক নয়। একটাই মাত্র ত্রুটি বা একটাই মাত্র খারাপ কাজ যেটা তাকে পরবর্তীকালে তার পতন ঘনিয়ে বা পতন ডেকে নিয়ে আসবে। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি ম্যাকবেথ ইজ এসেনশিয়ালি এ গুড ম্যান, এবং সেটাই লেডি ম্যাকবেথের এই স্পিচ থেকে পরিষ্কার। শি হ্যাড ওন হিজ কনসেন্ট। লেডি ম্যাকবেথ বাক্যবাণে জর্জরিত করে তার মত আদায় করে নিয়েছেন। কনসেন্ট মানে মত আদায় করেছেন বা জিতে নিয়েছেন। কি ব্যাপারে? না, যে রাজাকে খুন করতে হবে, ডানকানকে খুন করতে হবে। বাট দ্য মার্ডার, শি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার। ফলে খুন করার ব্যাপারে তার মত তিনি অর্জন করেছেন। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু লেডি ম্যাকবেথ সন্দেহ করেন ম্যাকবেথের দৃঢ়তা নিয়ে। রেজলিউশন মানে দৃঢ়তা। and she feared the natural tenderness of his disposition could defeat the purpose. এবং তিনি আশঙ্কা করছেন যে স্বাভাবিক যে নরম মনের মানুষ তিনি, সেটা তাদের উদ্দেশ্যকে পরাজিত করতে পারে, অর্থাৎ তিনি নাও খুন করতে পারেন। সেই জন্যই লেডি ম্যাকবেথ জেগে উঠলেন মধ্যরাত্রিতে। সো আর্মড উইথ ড্যাগার, এইভাবে তাই ছুরি নিয়ে সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার, তিনি রাজার কক্ষের দিকে এগিয়ে গেলেন। কে এগিয়ে গেলেন? লেডি ম্যাকবেথ প্রথমে এগিয়ে গেলেন। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে গিয়ে তিনি দেখলেন ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম, ইন দ্য ডিপ স্লিপ। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন সে তাকে খুব কাছ থেকে দেখলো, ভিউড মানে দেখা, নোটিসড, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, সেই ঘুমন্ত ডানকানের মুখে এমন কিছু ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা তার নিজের বাবার সঙ্গে সাদৃশ্য ছিল, একই রকম ছিল। দাস শি হ্যাড নট দ্য রেজলিউশন টু প্রসিড ফার্দার, তাই সে আর এগোতে পারলো না দৃঢ়ভাবে, তার সেই দৃঢ়তা থাকলো না যে ওই পথে এগোবে, অর্থাৎ সে খুন করার জন্য আর তিনি এগোতে পারলেন না। সো ফ্রেন্ডস, আমরা যে অংশটা পড়ে ফেললাম সেখানে আলটিমেটলি দেখলাম যে লেডি ম্যাকবেথ রাজাকে খুনটা করতে পারলেন না। এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসতে পারে, কমেন্ট অন দ্য প্ল্যানিং অ্যান্ড রেজলিউশন অফ লেডি ম্যাকবেথ টু কিল ডানকান। রাজাকে হত্যা করার ক্ষেত্রে লেডি ম্যাকবেথের প্ল্যানিং এবং লেডি ম্যাকবেথের রেজলিউশনের ব্যাপারটা বলো। যদি এরকম প্রশ্ন আসে তাহলে এই প্যারার উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। সি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, তাই লেডি ম্যাকবেথ ফিরে এলেন, যেহেতু ঘুমন্ত ডানকানকে তার বাবার মতো দেখাচ্ছিল, তাই লেডি ম্যাকবেথ ফিরে এলেন, এই দায়িত্বটা তিনি তার স্বামীকে দেবেন। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, কিন্তু ম্যাকবেথ ভাবছিলেন যে এই খুন করার বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী যুক্তি রয়েছে, কারণ রয়েছে, তাই তিনি খুন করতে চাইছিলেন না। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ শুধুমাত্র একজন প্রজা ছিল না, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ডানকানের একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, কারণ ডানকান আঙ্কেল আর নেফিউ ছিলেন ম্যাকবেথ, ফলে একটা ক্লোজ রিলেশন ছিল তাদের মধ্যে। বিসাইডস, তাছাড়া হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তাছাড়া এখন বর্তমানে তিনি হোস্ট আর রাজা হচ্ছেন গেস্ট। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স,
ফলে এখন তার কর্তব্য, হোস্টের কর্তব্য হচ্ছে রাজাকে রক্ষা করা ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, খুনিদের হাত থেকে, নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজের হাতে ছুরি বহন করা কখনোই উচিত নয়। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট এ কিং ওয়াজ ডানকান, সে আরও ভাবছিল কতটা ন্যায়পরায়ণ এবং উপকারী রাজা ডানকান ছিলেন। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার প্রজাদের কাছে কিভাবে অপরাধ মুক্ত ছিলেন তিনি, একদম নিখুঁত মানুষ ছিলেন। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়্যার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, ফলে এমন রাজার যদি মৃত্যু হয় যাকে নোবেলম্যানরা এতটাই ভালোবাসত, যিনি প্রজাদের কাছে একদম অপরাধ মুক্ত ছিলেন এবং একজন উপকারী রাজা ছিলেন, ন্যায়পরায়ণ রাজা ছিলেন, ফলে সেই রাজার মৃত্যু নিশ্চিতভাবে সবাই প্রতিশোধ নেবে। মোর ওভার, তাছাড়া বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, তাছাড়া রাজার আনুকূল্যে ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, সমস্ত মানুষের কাছে, গোটা রাজ্যের কাছে, স্কটল্যান্ডের কাছে, গোটা স্কটল্যান্ডের মানুষের কাছে ম্যাকবেথ উচ্চ প্রশংসিত হতেন। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড, এবং যদি এই মার্ডার হয় তাহলে সেই সম্মানগুলোকে সব রাঙিয়ে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, এইরকম একটা খুনের কুখ্যাতির দ্বারা। ফলে কোনোভাবেই ম্যাকবেথ বিফোর কিলিং ডানকান, ম্যাকবেথ হ্যাড নো রেজলিউশন, ম্যাকবেথ হ্যাড স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার। আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, ডেসক্রাইব দ্য ফিলিংস অ্যান্ড থটস অফ ম্যাকবেথ বিফোর কিলিং ডানকান। সেক্ষেত্রে আমরা উত্তর হিসাবে যে পয়েন্টগুলো সাজাবো, বলবো যে ম্যাকবেথ কোনোভাবেই রাজাকে হত্যা করতে চাইছিলেন না, বিকজ নাম্বার ওয়ান, যে he was the subject and also a close relative to Duncan, তিনি প্রজা ছিলেন যেমন ঠিক তেমনি ভাবে একজন নিকট আত্মীয় ছিলেন, নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু, যে তিনি এখন হোস্ট এবং ম্যাকবেথ হচ্ছেন হোস্ট, রাজা হচ্ছেন গেস্ট, ফলে হোস্টের উচিত কর্তব্য হচ্ছে রাজাকে রক্ষা করা, বরং তার গেস্টকে কখনোই নিজে ড্যাগার বহন করে ছুরি নিয়ে গিয়ে হত্যা করা নয়। 3 নম্বর, রাজা কতটা ক্লিয়ার অফ অফেন্স ছিলেন, বেনিভোলেন্ট ছিলেন, জাস্ট ছিলেন, লাভেবল ছিলেন, ফলে তাকে হত্যা করলে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে সবাই, তাই রাজাকে হত্যা করা উচিত নয়। 4 নম্বর পয়েন্ট, মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, ম্যাকবেথ উচ্চ প্রশংসিত এবং ম্যাকবেথকে অনেক সম্মানে তিনি সম্মানিত করেছেন, থেন অফ কডর করেছেন, ফলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক সম্মান, অনেক খ্যাতি তিনি পেয়েছেন, সেই খ্যাতিগুলোকে এই মার্ডার করার মতো একটা নোংরা কাজ দ্বারা তিনি নষ্ট করে ফেলতে চান না। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, যে ফিলিংস অ্যান্ড থটস অফ ম্যাকবেথ বিফোর কিলিং ডানকান। ইন দিজ কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, মনের এই দ্বন্দ্বে, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকবেথস কনফ্লিক্ট অফ কনসায়েন্স, বিবেকের পীড়ন হচ্ছে তার, এবং তাই অসিলেশন, সাইকোলজিক্যাল ওয়েভারিং হচ্ছে, মনস্তাত্ত্বিক বিচলন ঘটছে ম্যাকবেথের, এবং তাই কোনোভাবেই ম্যাকবেথ খুন করাটা মেনে নিতে পারছে না, তাই খুন করতে চাইছে না। তা এই রকম যখন তার মানসিক দ্বন্দ্ব হচ্ছে, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, লেডি ম্যাকবেথ দেখলেন যে হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার স্বামী সিদ্ধান্ত নিয়েছে আর এগোবে না। কোন কাজে আর এগোবে না? টু মার্ডার ডানকান, রাজা ডানকানকে হত্যা করার ক্ষেত্রে আর এগোতে চাইছে না, প্রসিড মানে এগোনো। বাট শি ওয়াজ এ উমেন নট ইজিলি সেকেন্ড ফ্রম হার ইভিল পারপাস, কিন্তু তিনি এমন মহিলা ছিলেন না যিনি অতি সহজেই কেঁপে যাবেন বা নড়ে যাবেন তার নোংরা উদ্দেশ্য থেকে। এখানে ইভিল পারপাস রেফার্স টু দ্য মার্ডার, মার্ডার করার জায়গা থেকে তিনি সরে আসছেন না। She began to pour in at his ears words which infused a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one night would give their all the coming days and nights to come sovereign power and royalty. আমরা বুঝতে পারছি যে লেডি ম্যাকবেথ ইজ অ্যান অ্যাম্বিশাস ওমেন, তাই তিনি তার ইভিল পারপাস থেকে না সরে এসে বিগেন টু পুয়ার, ঢালতে শুরু করলেন, অ্যাট হিজ ইয়ার্স,
ম্যাকবেথের কানে বর্ষণ করতে শুরু করলেন ওয়ার্ডস, এমন কথা তাকে শোনালেন, হুইচ ইনফিউজড এ পোর্শন অফ হার ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, যাতে তার নিজের সত্তার কিছুটা অংশ ম্যাকবেথের মনের মধ্যে প্রবেশ করে। ফলে ম্যাকবেথ তো উইকার মাইন্ডের ছিলেন, দুর্বল ছিলেন, তিনি দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু লেডি ম্যাকবেথ তার স্পিরিট যেন ঢালতে লাগলেন। অ্যাসাইনিং রিজন আপন রিজন, যুক্তির উপর যুক্তি দিয়ে তিনি বোঝাতে লাগলেন হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন, দৃঢ় সিদ্ধান্ত থেকে তার কেন সরে আসা উচিত নয় তাকে বোঝাতে লাগলেন। হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, যে সিদ্ধান্তটা ম্যাকবেথ আগে নিয়েছিলেন। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট, এবং তাকে আরো প্রলোভন দেখালেন যে এক রাতের কাজ, এক রাতের একটি কাজ বলতে এখানে মার্ডার করাকে বোঝানো হচ্ছে, উড গিভ দেয়ার অল দ্য কামিং ডেজ অ্যান্ড নাইটস, এবং সমস্ত আগত বা যে দিনগুলো, ভবিষ্যতের দিন রাত, টু কাম সোভারেন পাওয়ার, সার্বভৌম ক্ষমতা তারা পাবে, অ্যান্ড রয়্যালটি, এবং রাজত্ব তারা পাবে, তখন তারা রাজা রানী হয়ে যাবে। অর্থাৎ রাজা হওয়ার লোভ তিনি ম্যাকবেথকে দেখালেন যে এক রাতের কাজ রাজা করে দেবে, আমরা সর্বশক্তিমান হয়ে যাব। শি ইভেন অ্যাকিউজড হিম, শুধু এই প্রলোভন দেখা নয়, তিনি তাকে অভিযুক্ত করলেন অফ কাওয়ার্ডিস, ভীরু বলে, অ্যান্ড ফিকলনেস, মানসিক দৃঢ়তাহীনতার জন্য তাকে অভিযুক্ত করলেন, ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। অর্থাৎ প্রথমে মার্ডার করার ডিসিশন নিয়েও এখন সরে আসছে, তাই লেডি ম্যাকবেথ তাকে ভৎসনা করলেন। সি অলসো টোল্ড হিম, লেডি ম্যাকবেথ আরো ম্যাকবেথকে বললেন, হাউ প্র্যাকটিকেবল ইট উড বি, কতটা যৌক্তিক হবে এবং যথাযথ এটা হবে, টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, এই অপরাধের দায় চাপিয়ে দেওয়া এই মাতাল পরিচারকদের বা রাজার রুমে যে গার্ডসরা রয়েছে, চেম্বারলেন্সদের, হু ওয়ার স্লিপিং ইন দ্য কিংস চেম্বার, যারা রাজার কক্ষে ঘুমোচ্ছে, তাদের উপরে, সেই ঘুমন্ত লোকেদের উপরে দায় চাপিয়ে দেওয়া অনেক বেশি সুবিধাজনক হবে। কারণ কি, তার আগে লেডি ম্যাকবেথ কৌশল করে ওয়াইনের সঙ্গে ওয়াশেল নামক এক ধরনের দ্রব্য মিশিয়ে রাজার কক্ষে যে দুজন চেম্বারলেন্স বা গ্রুমস ঘুমোচ্ছিল তাদেরকে তিনি মাতাল করে দিয়েছেন এবং চরম ঘুমে আচ্ছন্ন করিয়ে দিয়েছেন। ফলে লেডি ম্যাকবেথ একজন গুড স্কিমার এবং প্ল্যানার হিসাবে দেখতে পাচ্ছি, এবং তাই ম্যাকবেথকে সমস্ত রকম ভাবে তিনি উৎসাহিত এবং উদ্বুদ্ধ করলেন। ফলে বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে, হাউ ডিড লেডি ম্যাকবেথ ইনস্টিগেট ম্যাকবেথ টু কিল ডানকান, রাজা ডানকানকে হত্যা করার জন্য ম্যাকবেথকে কিভাবে লেডি ম্যাকবেথ উত্তেজিত করেছিলেন, এই প্রশ্নটি যদি আসে তাহলে এখান থেকে আমাদের অংশ নিয়ে লিখতে হবে যে তিনি তার স্বামীকে প্রলুব্ধ করেছিলেন, তিনি কারণ সহজে তার ইভিল পারপাস থেকে সরে আসার মহিলা নন। হি বিগেন টু পোর ইন at his ears words which infused a portion of her own spirit, then assigning reason upon reason why he should not shrink from the resolution. তারপরে তিনি বুঝিয়েছিলেন যে how the action of one night would give all their coming days and nights to come sovereign power and royalty. তিনি তাকে অভিযুক্ত করেছিলেন কাওয়ার্ডিস এবং ফিকলনেসের জন্য। ফলে তিনি বলেছিলেন যে এটা কতটা প্র্যাকটিকেবল হবে যে ওই ড্রাঙ্কেন গ্রুমস এবং স্লিপিং গ্রুমসদের উপরে এই অপরাধের দোষ চাপিয়ে দেওয়া, অপরাধ বা দোষটা চাপিয়ে দেওয়া অনেকটাই সহজ ব্যাপার হবে, এবং তারা রাজারানী হয়ে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে কথা কেউ বলতে পারবে না। ফলে এইভাবে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে আশ্বস্ত করেছিলেন এবং ইনস্টিগেট করেছিলেন টু কিল ডানকান। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার, তাই ম্যাকবেথ ছুরিখানা নিলেন। ইন হিজ হ্যান্ড, তার হাতে ছুরি নিলেন, ড্যাগার মানে ছুরি, নাইফ। অ্যান্ড সফটলি, এবং মৃদুভাবে, সাইলেন্টলি, স্টোল ইন দ্য ডার্ক, অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গেলেন, টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট, সেই কক্ষে যেখানে ডানকান ঘুমোচ্ছিল, এবং ডানকান ক্লান্ত ছিল, তাই গভীর ঘুমে তিনি আচ্ছন্ন ছিলেন। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যখন তিনি বিছানার কক্ষের কাছে, অর্থাৎ যে ঘরে ডানকান ঘুমোচ্ছিলেন সেই কক্ষের দিকে এগোচ্ছিলেন, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার, তিনি দেখতে পেলেন আর একটা ছুরি। এটাকে আসলে হ্যালুসিনেশন সিন বলা হয়, কারণ কি ম্যাকবেথ শুধু ভিজুয়ালাইজ করছে এটা। তিনি দেখতে পেলেন আরেকটা ছুরি হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, বাতাসে যেটা ঝুলছে, বাতাসে ভাসছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, যার হাতলটা তার দিকে ঘোরানো রয়েছে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ, এবং ডোগায়
রক্তের ফোঁটা, অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, ফলে টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, ফলে ছুরিটার একদম ডোগায় এবং ব্লেডে অর্থাৎ ধারালো অংশে রক্তের ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, হাতে একখানা ছুরি রয়েছে, তিনি ওই ছুরিটাকেও বারবার ধরতে চাইলেন, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসে অদৃশ্য হয়ে গেল, বাতাসে এটা মিলিয়ে গেল। ফলে এটা একটা ফ্যান্টাস্টিক সিন, যেখানে লেডি ম্যাকবেথ জোর করে ম্যাকবেথকে পাঠাচ্ছে, ম্যাকবেথ বাতাসে ছুরি দেখছে, এবং ম্যাকবেথের এখানে সাইকোলজিক্যাল অসিলেশনের কারণে তার মেন্টাল যে স্থিতি নষ্ট হয়ে গেছে, ফলে স্টেবিলিটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ম্যাকবেথ চোখের সামনে এইরকম একটা ঝুলন্ত ড্যাগার দেখতে পাচ্ছেন, এবং সেই বাতাসে, যেটা অন্য আমরা কেউই দেখতে পাচ্ছি না, দর্শক শ্রোতা কেউই দেখতে পাচ্ছে না, ম্যাকবেথ সেই ড্যাগারকে ধরতে চাইছেন। ফ্যান্টাস্টিক একটা সিন। তা ইট ওয়াজ অনলি এ ফ্যান্টাজম, এটা ছিল শুধুমাত্র একটা ভ্রম, ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন, তার উত্তপ্ত এবং অত্যাচারিত মস্তিষ্কের থেকে সৃষ্ট, ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, কারণ তার হাতে যে কাজ রয়েছে, এখানে বিজনেস বলতে কাজ বা যে ব্যবসায় তিনি নেমেছেন, এখানে ব্যবসা বা কাজ বলতে the affair refers to the killing of Duncan, the assassination of Duncan, রাজাকে হত্যা করার যে তিনি দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের চাপ এবং প্রেসার তার হট এবং অপ্রেসড ব্রেন থেকে এইরকম একটা ভ্রম সৃষ্টি করেছে। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নটা আসবে, ডেসক্রাইব দ্য হ্যালুসিনেশন সিন, তাহলে আমাদের এই ড্যাগার সিনটা বর্ণনা করতে হবে, এটাকে ড্যাগার সিনও বলা হয়। অর রিকাউন্ট ম্যাকবেথস হ্যালুসিনেশন বিফোর মার্ডারিং ডানকান, ডানকানকে হত্যা করার আগে তিনি ছুরি নিয়ে যখন লুকিয়ে লুকিয়ে অন্ধকারে রাজার কক্ষের দিকে যাচ্ছিলেন, লেডি ম্যাকবেথ তাকে জোর করে পাঠিয়েছে, এই জোর করে পাঠানোর জন্য ম্যাকবেথের যে প্রেসার তৈরি হয়েছে, তাতে তিনি এই মানসিক স্থিতি হারিয়ে বাতাসে ঝুলন্ত ছুরিকা দেখেছিলেন। ওভারকামিং দিস ফিয়ার, যাই হোক শেষ পর্যন্ত এই ভয়কে জয় করে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের কক্ষে প্রবেশ করলেন। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, স্লে মানে হত্যা করা, স্লিউ হত্যা করেছিলেন দ্য হ্যাপলেস কিং, অসহায় রাজাকে, কারণ রাজা তখন ঘুমন্ত ছিলেন। উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, ছুরিকার এক কোপেই তিনি রাজাকে হত্যা করলেন। ফলে বন্ধুরা, আমরা পড়ছি মার্ডার সিন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ঠিক যখনই তিনি এই কক্ষ ছেড়ে বেরোবেন, ওয়ান অফ দ্য গ্রুমস, সেই চেম্বারলেন্সদের, প্রহরীদের একজন যে ওখানে ঘুমাচ্ছিল, হু ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার, সেই দুজন প্রহরী যারা ওখানে ওই কক্ষে ঘুমোচ্ছিল, তাদের একজন লাফড অ্যান্ড ক্রাইড আউট, হেসে উঠল এবং চিৎকার করে বলল, মার্ডার, খুন। ফর হুইচ বোথ অফ দেম woke up, যে কথা শুনে তাদের দুজনেই জেগে উঠল। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে জেগে ওঠা, এটা তারা এক সজ্ঞানে জেগে উঠল না, কারণ কি তাদের ওয়াইন এবং ওয়াসেল খাইয়ে মাতাল করে রেখেছিলেন আগে থেকেই লেডি ম্যাকবেথ। যাই হোক, তারা ঘুমের ঘরে জেগে উঠল। বাট দেন ওয়ান অফ দেম সেড, কিন্তু তারপরে তাদের একজন বলল, গড ব্লেস আস, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অন্যজন উত্তর দিল, আমেন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ। আমরা জানি কেউ একজন আমেন বললে, অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, তাকে প্রত্যুত্তরে আমেন জানাতে হয়। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথও তাই আমেন বলতে চেষ্টা করলো, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, কিন্তু এই শব্দটি যেন তার গলায় আটকে গেল। অ্যান্ড হি কুড নট আটার, এবং তিনি উচ্চারণ করতে পারলেন না এই পবিত্রতম শব্দটিকে। আসলে ম্যাকবেথ ওয়াজ সাফারিং নাও ফ্রম টর্চার কনসায়েন্স, তার বিবেকের পীড়নে তিনি ভুগছিলেন, তিনি জর্জরিত হচ্ছিলেন, তার যে কাজ তিনি করে ফেলেছেন সেই কাজ তিনি কোনোভাবেই করতে চাইছিলেন না অন্তর থেকে, মন থেকে, তাই সেই কারণে যেন শব্দটি তার গলায় আটকে গেল। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেড, তিনি অনুভব করলেন যেন একটা কণ্ঠস্বর তিনি শুনছেন যেটা বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করছে। দ্য ইনোসেন্ট স্লিপ, নিরীহ নিরপরাধ ঘুম, দ্যাট নারিশেস লাইফ, যে ঘুম মানুষকে নার্চার করে, নারিশ করে। গ্লেমিস হ্যাজ মার্ডার স্লিপ,
গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, and therefore Cawdor shall sleep no more. গ্লেমিস হ্যাজ মার্ডার স্লিপ, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, অর্থাৎ ঘুমন্ত ডানকানকে হত্যা করে যেন ঘুমকে হত্যা করেছে, and therefore এবং তাই Cawdor shall therefore sleep no more, Cawdor আর তাই ঘুমোতে পারবে না। ম্যাকবেথ shall sleep no more, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। আমরা এখানে মার্ডার সিন দেখলাম, আমরা এখানে ম্যাকবেথের মেন্টাল কন্ডিশন দেখলাম জাস্ট আফটার কিলিং ডানকান, এবং আমরা এখানে আরো একটা জিনিস পেলাম যে স্লিপের সংজ্ঞা পেলাম। হোয়াট ইজ স্লিপ? স্লিপ দ্যাট নারিশেস লাইফ, মানুষের জীবনকে পালিত করে, লালিত করে। আমাদের সারা দিনের ক্লান্তি, আমাদের যন্ত্রণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় ঘুমের দ্বারা। সেই ঘুমন্ত মানুষকে, যেটা ধর্মবিরুদ্ধ, নীতিবিরুদ্ধ কাজ, ঘুমন্ত মানুষকে হত্যা করতে নেই, ঘুম থেকে জাগরিত করে তাকে শেষ প্রার্থনা করে তারপর হত্যা করতে হয়, সেইটুকু ও নীতি ম্যাকবেথ মানেননি। তিনি একজন হার্ডেন্ড ক্রিমিনালের মতো খুন করে ফেললেন ঘুমন্ত ডানকানকে, অর্থাৎ তিনি একটা মারাত্মক অপরাধ করলেন। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নটা আসবে, ডেসক্রাইব দ্য মেন্টাল স্টেট অফ ম্যাকবেথ হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম আফটার কিলিং ডানকান। ডানকানকে হত্যা করার পরে যখন তিনি ওই গৃহ ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন তার মানসিক অবস্থা। আসলে বন্ধুরা, এখানে এই যে অংশটা রয়েছে, যেখানে ঘুমন্ত গ্রুমসদের একজন জেগে উঠলো, বলল মার্ডার, কিংবা আর একজন বলল গড ব্লেস আস, অন্যজন বলল আমেন, এবং ম্যাকবেথও বলার চেষ্টা করলো আমেন, এগুলো বাস্তবে না হলেও হতে পারে। আসলে এগুলো ম্যাকবেথের টর্চার কনসায়েন্সের ফলশ্রুতি। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, এইভাবে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন। হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট, তার স্ত্রী মানে লেডি ম্যাকবেথ, যিনি এতক্ষণে ভাবতে শুরু করেছেন যে হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ, তিনি তার উদ্দেশ্যে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ রাজাকে খুন করতে পারেননি বোধহয়, কারণ তিনি নিজেই পারেননি, আর ম্যাকবেথ তো আরো দুর্বল, তাই ম্যাকবেথ বোধহয় ব্যর্থ হয়েছে, এটা ভাবছিলেন তিনি। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট দ্যাট, তিনি এতই অসংলগ্ন ভাবে এসেছেন যে, স্টেট মিনস এখানে কন্ডিশন, এমন অসংলগ্ন অবস্থায় তিনি এসেছেন দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, তিনি তাকে গালাগালি করলেন, রিপ্রোচ মানে বকাবকি করলেন, তিনি ভৎসনা করলেন তার এই দৃঢ়তার অভাবের জন্য। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস, তাকে পাঠিয়ে দিলেন হাত ধোয়ার জন্য, অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম, কারণ হাতে তখনও পর্যন্ত রক্ত রাঙিয়ে রয়েছে। মিনহোয়াইল, ইতিমধ্যে, সি টুক দ্য ড্যাগার, তিনি ছুরিখানা নিলেন, টু স্টেইন দ্য চিকস অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে করে তিনি ওই রক্তমাখা ছুরি টুরিগুলোর রক্ত সেই গ্রুমসদের গালে, তাদের গায়ে লাগিয়ে দিতে পারে। চিকস মানে গাল, এবং তাদের গায়ে যদি রক্ত, তাদের গালে যদি রক্ত লেগে থাকে সকালবেলায়, এটা প্রমাণিত হবে যে তারাই খুনটা করেছে। ইন অর্ডার টু মানে জন্য, টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে তাদের অপরাধ বলে মনে হয়, সেই জন্য লেডি ম্যাকবেথ ছুরিকাগুলো এবং তাদের রক্ত টক্ত সব নিয়ে হাতে মেখে চললেন। বন্ধুরা, আমরা মনে রাখবো, লেডি ম্যাকবেথের এই সাহস কিন্তু পরবর্তীকালে, বা বলা চলে এই দুঃসাহস পরবর্তীকালে তার যন্ত্রণার কারণ হয়ে আসবে। আমরা স্লিপ ওয়াকিং সিনে তিনি সেই রক্ত মোছার চেষ্টা করবেন, হাত ঘষতে থাকবেন, এবং ম্যাকবেথকেও তার এই টর্চার কনসায়েন্স যন্ত্রণা দেবে, যখন তিনি সিঙ্কের কাছে গিয়ে ভাবছেন এই হাতগুলো কোন জল দিয়ে আমি ধোবো, কারণ কি আমার এই অপরাধের রক্তাক্ত জল গোটা সমুদ্রকে, গোটা নেপচুনকে রাঙিয়ে দেবে, ইনকার্নেটাইন করে দেবে। ফলে বন্ধুরা, আমরা সাইকোলজিক্যাল কন্ডিশন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের দেখতে পেলাম, তাদের দৃঢ়তা দেখতে পেলাম, এবং আলটিমেটলি রাজা ডানকান ওয়াজ কিল্ড বাই দ্য ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার বাই ম্যাকবেথ। যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওতে এতদূর পর্যন্ত আলোচনা থাকলো। প্লিজ subscribe the channel to get the updates and the next videos. Thank you.